জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলের ছত্রভঙ্গ, আটক কয়েকজন। কমিশন ঠিকভাবে কাজ করলে জুন-জুলাই নির্বাচন সম্ভব, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ, বললেন রিজভী। এবং সিলেটের কানাইঘাট সীমান্তে ডেকে নিয়ে বাংলাদেশকে গুলি করে হত্যার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে, চলছে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফা কর্মসূচি। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে যায়। এ সময় মিছিলে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশি দূর এগোতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ সময় হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সমর্থককে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে অংশ নেয় সেনাবাহিনীও। আমরা তাদেরকে ডিসপাস করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্স চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা গলির অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শুক্রবার রাজশাহীতে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদন। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশি যুবকের। এক বিবৃতিতে বিজিবি জানায়, শুক্রবার বেলা 3টার দিকে কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করলে ভারতীয়দের চোরা কারবারিদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। পরে তাকে গুলি করে হত্যা করে তারা। বিষয়টি বিএসএফকে জানায় বিজিবি। পরে বিএসএফ একটি মরদেহের ছবি পাঠায়। ছবি দেখে নিশ্চিত করে শাহেদের পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। এই শিশু ধর্ষণের সাথে যারা জড়িত তারা সকলকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা যাতে আজকে কোর্ট বা উকিল বার কোনো জায়গায় খোলা নেই,
কোর্ট খুললে আমরা রবিবার হাইকোর্ট এবং উকিলবার ঘেরাও করব। এর আগে ধর্ষণের ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেনকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়, আর বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করে পুলিশ। এদিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের আশুলিয়া একটি জুট গোডাউনে আগুন অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার পাবনা টেক এলাকায় শরীফের গোডাউনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে জামগড়ায় পাবনা টেক এলাকায় একটি টিন শেডের জুট গোডাউনে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের 1 ঘন্টায় চেষ্টার 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রমজানকে কেন্দ্র করে দেশের বাজারে নিত্যপণ্যের দামে তারতম্য দেখা গেছে। তবে সব জায়গায় ভোজ্য তেলের সংকট সাধারণ বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে কিছু জায়গায় মাছ মাংসের দামও বাড়তি। ক্রেতাদের দাবি বাজার মনিটরিংয়ের। কুমিল্লা, চট্টগ্রাম, নেত্রকোনা ও ভোলার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। কুমিল্লায় রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও সয়াবিন তেল সংকট কোনোভাবেই থামছে না। বাজার ঘুরে দেখা যায় মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সবজির দাম। ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং ও আড়তগুলোর নিয়ম মেনে চলা দরকার। কিছু নিয়ন্ত্রণে আসবে, কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণে আসবে। সয়াবিন কিনতে গেলে সরিষা তেল কিনা লাগে, ফলার তেল কিনা লাগে। মেঘনা গ্রুপ, তারপরে সিটি গ্রুপ, তারপরে রূপচাঁদা, মানে লুজ তেলের দাম বেশি, তারা ওই প্যাকেট করতেছে না। এখন ওই লুজ এখনকার মোটামুটি 200 টাকা কেজি হিসাবে লুজটা বিক্রি হচ্ছে। চট্টগ্রামেও রমজানে ভোজ্য তেলের তেলেসমাতি যেন কিছুতেই কমছে না। প্রতি লিটার সয়াবিন তেল 160 টাকার বেশি নিলে গ্রেপ্তারে সিটি মেয়রের হুঁশিয়ারির পরও কোম্পানি থেকে বেশি দামে কেনার দোহাই দিয়ে ব্যবসায়ীরা নিচ্ছে অতিরিক্ত দাম। যারা তেলের মালিক, যারা তেল বাইরে থেকে আনে, তারা তো পর্যাপ্ত পরিমাণ মাল আছে, তারা কি হারানো মানে মালদের মানে তারা ইয়াগুলি রাখিয়ে নেয়, সাপ্লাই দিচ্ছে না। এটি ওরা জানে, মানে আল্লাহ জানে। তো মধ্যবিত্তরা এখন কষ্ট দিন কাটাচ্ছে আর কি। রমজানের দিন বুঝলে বাজার দাঁত কি মজুত করে আছে নাকি সংকট দেখাচ্ছে, এটা আমরা বোঝা মুশকিল। আর সামুদ্রিক মাছ কম থাকায় অন্য মাছের চাহিদা বেড়েছে দ্বিগুণ। সকল মাছের কেজি প্রতি বেড়েছে 50 থেকে 60 টাকা। এদিকে নেত্রকোনার বাজারগুলোতে ক্রেতারা বাজারে গিয়ে অতিরিক্ত মূল্যেও পাচ্ছেন না প্রয়োজনীয় বোতলজাত ভোজ্য তেল। বিক্রেতারা বলছেন তেল কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না। এতে বেকায়দায় পড়েছেন সাধারণ ব্যবসায়ীরাও। তেলের সংকটটা অত্যন্ত বেশি, কারণ এটা বর্তমানে কোম্পানিতে পাওয়া যাচ্ছে না। যদি দেখা গেছে আমরা 5 কার্টুন তেল অর্ডার করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তেল দিচ্ছে মাত্র 2 কার্টুন। কাঁচা বাজারে প্রতি হালি লেবু 120 টাকা থেকে 150 টাকা করে এবং প্রতি কেজি শসা 35 থেকে 40 টাকা করে বিক্রি হচ্ছে। ভোলার বাজারে সবজির দাম সহনীয় থাকলেও বেড়েছে সব ধরনের মাছ, মাংস ও মুরগির দাম। অন্যদিকে বাজারে সয়াবিন তেলের মারাত্মক সংকট। বাজার এসে অনেকটাই হিমশিম অবস্থা ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ হলেও বন্ধ হয়ে আছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। পূর্ণাঙ্গভাবে নৌবন্দর চালু না হওয়ায় নৌ পরিবহন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড একে অপরকে দুষছেন। আর ব্যবসায়ী নেতারা বলছেন এই পথে আমদানি রপ্তানিতে 1/3 খরচ কমবে। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদন। গত বছরের 12 ফেব্রুয়ারি রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হয়। কিছুদিন পরই বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল। পরীক্ষামূলক চলাচল সফল হলেও বছর না ঘুরতেই এই বন্দর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ব্যবসায়ী নেতারা বলছেন রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার হওয়ায় আমদানিতে অর্থ সাশ্রয় হবে। মায়া টু সুলতানগঞ্জ পোর্টটা সব থেকে, আমরা যতটুকু ফিজিবিলিটি স্টাডি করছি, সব থেকে লাভজনক একটা পোর্ট। চালু করলে ওই অঞ্চলের আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে, মানুষ নতুন নতুন ব্যবসার স্পট পাবে। এই জন্য এটি জরুরি ভিত্তিতে মায়া সুলতানগঞ্জ চালু করার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরীক্ষামূলক চলাচল সফল হলেও দীর্ঘদিন নৌবন্দর চালু না হওয়ায় একে অপরকে দুষছে নৌপরিবহন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড। অফিস চলতেছে কিন্তু বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে, এনবিআর এর পারমিশনের জন্য আটকে আছে।
বলছে আমরা তো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, তো সমস্যাটা কি? বলে বিআইডব্লিউটিএ তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে না বলে আমরা কিছু করতে পারতেছি না। তার মানে এটা এখন একজনকে দোষারোপ করছে। সুলতানগঞ্জ নৌবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলের কৃষি অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই বন্দর যদি চালু থাকতো তাহলে পণ্য পরিবহনের খরচ যেমন কমতো, ঠিক তেমনি দেখা যাচ্ছে যে এখানে ব্যবসায়ীদের প্রায় ৩-৪ হাজার কোটি টাকা প্রায় সাশ্রয় হতো। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে আমদানি রপ্তানি চালু হবে এমনটা প্রত্যাশা রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে ক্লিন বাংলাদেশের উদ্যোগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধনে এসে তিনি কথা বলেন। মেয়র বলেন, প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে পারলে জলাবদ্ধতা অর্ধেক কমে যাবে। এই এক্সচেঞ্জ কর্নারে প্লাস্টিক জমা দিয়ে পাওয়া যাবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। আজকে ক্লিন বাংলাদেশ যে প্লাস্টিকের পরিবর্তে তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে এসেছে সেটা একটা চমৎকার উদ্যোগ বলে আমি মনে করি। এর আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে অন্য কিছু এনজিও সংগঠন তারা কাজ করেছে, বিদ্যানন্দ সহ অন্য সংগঠনগুলো, এবং তারাও এই ধরনের কর্মসূচি তারা করেছে। দুর্নীতি দমন কমিশনের অভিযানের পরও বন্ধ হয়নি সাভার বিআরটিএ কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতি। আগের মতোই চলছে দালালদের দৌরাত্ম। প্রতিদিনই নাজেহাল হচ্ছেন সেবা প্রত্যাশীরা, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সহকর্মী দেয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গেল 21 জানুয়ারি সাভার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এতে প্রমাণ মিলে গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে গ্রাহকদের হয়রানি করছে দালাল চক্র। কিন্তু এতেও বদলায়নি বিআরটিএর চিত্র, আগের মতোই বেপরোয়া দালাল চক্র। স্বাভাবিক নিয়মে দীর্ঘদিন চেষ্টা করে লাইসেন্স না পেয়ে দালাল জাকিরকে ধরেন সুমন মিয়া। বাড়তি টাকার বিনিময়ে লাইসেন্স ইস্যু হলে তা সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন আরো টাকার জন্য লাইসেন্স নিয়ে গেছেন দালাল জাকির, যার কোনোটাই আইন সিদ্ধ নয়। কার্ড ওনারা বলতেছে যে অফিসে নাই, এখন যার মাধ্যমে দিছিলাম উনি বাসায় নিয়ে গেছে, তাহলে এই স্লিপটার দাম রইল কি আমার? বিআরটিএ কার্যালয়টিতে একজন মোটরযান পরিদর্শক সহ 3 জন নিয়োজিত থাকলেও অফিস চলে দালালদের মাধ্যমে। আসলে এখানে দালাল ছাড়া কোনো কাম হয় না। দালাল হলে মনে করেন যে কাজ দ্রুত আগে। 2 বছর ধরে রিনিউ করতে দিছি, আসলে একটু মেয়াদ বাড়িয়ে দেয়, লাইসেন্স দেয় না। সুমন মিয়ার অভিযোগের বিষয়টি জানতে চাইলে দালালকে লাইসেন্স দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কর্মীরা। পরে তাদের ফোনেই মিলল দালাল জাকিরের ফোন নম্বর। সেভ করা থাকলে যেগুলো অনেক মানুষের তো অনেক নাম্বারই থাকে ভাই। আমি চিনি না ভাই, জাকির সম্বন্ধে আমি জানিও না, চিনিও না। বিষয়টি হাতে নাতে ধরা পড়লেও নিজ দায় অস্বীকার করেন সাভার বিআরটিএর মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান। নতুন কোনো লাইসেন্স অন্য কাছে দেয় না, পুরাতন যে লাইসেন্সগুলি ওইগুলি সে ডেলিভারি দেয়। ওর সাথে কার কার সম্পর্ক আছে ওইটা বিষয়টা আর আমি খোঁজ নেই না। সাভার বিআরটিএতে অনিয়ম দুর্নীতি বন্ধ ও স্বাভাবিক সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইটভাটার প্রভাবে বান্দরবানের গাছপালা থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত লাল রঙে ছেয়ে গেছে। রাজনৈতিক নেতারা মিলেমিশে এসব অবৈধ ইটভাটা তৈরি করেছে। ভাটাগুলো বন্ধ করতে গেল 5 জানুয়ারি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের পরও যথাযথ উচ্ছেদ অভিযান না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ইটভাটা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কোণার নির্গত ছাই আশপাশের গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি করছে। কিছুক্ষণ পর পর ইট বোঝাই গাড়ি ও ভাটার ধুলাবালি গিয়ে পড়ছে আশপাশে। এতে বসতবাড়ি সহ সবুজ প্রকৃতির রং পাল্টে গেছে। বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার টিএমবি, এসবিএম, এবিএম ইটভাটা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া জেলার বাকি উপজেলায় একই কায়দায় পরিবেশে প্রভাব ফেলছে অবৈধ ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব ইটভাটার মালিকরা যেমন দেশের আইন ও নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তেমনিভাবে বনের কাঠ পাহাড় কেটে কার্যক্রম চালাচ্ছে। লাকড়ি দিয়ে ইট পোড়ানো হয়, মাটি পাহাড়ের মাটি ভালো,
তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়, লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। প্রথমে 30 মন লাগে, এরপরে লাস্টে দিয়ে প্রায় 10 মনের মতো লাগে। পাহাড় থেকে যে এগুলো আগে কাটছিল, কাটে এখন করছে আর কি করে, এখন মিল চালাইতেছে আর এখন জমিন থেকে কাটতেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে, নিয়মিত অভিযানও চালাচ্ছেন তারা। বান্দরবনে অবৈধভাবে যে সকল ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নাগখানছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। জমির টপ সয়েল, পাহাড় কাটা এবং বনের কাঠ প্রকাশ্যে ব্যবহার করলেও প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ কেন নিশ্চুপ, প্রশ্ন উঠেছে সচেতন মহলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের ঐতিহ্যবাহী জেলা পরিষদ মিলনায়তন বা টাউন হলটি 4 বছর ধরে বন্ধ। পরিত্যক্ত অবস্থায় জরাজীর্ণ ভবনটি পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা টাউন হলটিতে চলে মাদক সেবীদের আনাগোনা। দ্রুত টাউন হলটি পুনর্নির্মাণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড সচলের দাবি স্থানীয়দের। আর টাউন হলটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানোর তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 1984 সালে জয়পুরহাট জেলা হওয়ার সময় শহরের সিও কলোনি এলাকায় নির্মাণ করা হয় জেলা পরিষদ মিলনায়তন বা টাউন হল। এখানে 4 বছর আগেও সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন আয়োজন নিয়মিত হতো। দীর্ঘ প্রায় 4 দশক ধরে অবকাঠামো সহ ভবনটি সংস্কার না হওয়ায় ধীরে ধীরে জৌলুস হারিয়ে বন্ধ হয়ে যায় এটি। জরাজীর্ণ ভবনটি এখন পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। সেখানে এখন মাদক সেবীদের আনাগোনা। টাউন হলটি পুনর্নির্মাণ করে শহরের ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করার দাবি স্থানীয়দের। টাউন হলের পাশে যে মাদক এবং দুর্চরিত্র যে অপকর্মগুলা হচ্ছে, এগুলাতে কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না। আমরা চাই যে টাউন হলটা দ্রুত সংস্কার হোক, ভেঙে চুরে বা নতুন করে এটা করানো হোক। বেশ কিছুদিন থেকে জরাজীর্ণ অবস্থায় থাকে, এটা পরিত্যক্ত একটা বিল্ডিং, ভূতের বাড়ির মতন হয়ে আছে। আমরা চাই এই টাউন হলটা নতুনভাবে সংস্কার করে আবার স্বাভাবিক, আবার আগের মতো একটা ফিরে অবস্থানে আসুক। মাদকসেবী ও চোরদের আনাগোনা বন্ধের চেষ্টার কথা জানান টাউন হলের কেয়ারটেকার। বিভিন্ন সময় সিসকে চোরেরা আসে, ইট, গ্রিল, বিভিন্ন জিনিস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আটকানোর চেষ্টা করি। আর টাউন হলটি পুনর্নির্মাণের পরিকল্পনার কথা জানান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমরা অলরেডি এই 23-24 অর্থ বছরের যে বাজেট ছিল, বাজেট থেকে আমরা এর বাউন্ডারি ওয়াল সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি 2 থেকে 3 মাসের মধ্যেই এই টেন্ডার সম্পূর্ণ হয়ে আমরা কাজ শুরু করতে পারবো। আধুনিক ভবন নির্মাণ করে শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি রক্ষা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সুধীজন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।